কাজের কথা বলতে গেলে প্রথমে যে শব্দটা আসে সেটা হচ্ছে মাটি। সবার আগেই মাটির কথা বলতেই হবে। আপনি বলেছিলেন যে রবীন্দ্র ভারতীতে মেটেরিয়াল ও অন্যান্য সরঞ্জামের অভাব থেকে এই মাটিকে আপনি বেছে নিয়েছেন। এই অভাবের তাগিদে বেছে নেওয়া কবে ভালোবাসায় পরিণত হলো, এইটা যদি একটু শুনছেন। সবসময়ই আমার মনে হয়েছে যে মাটিটা আমার কাছে ইজি অ্যাভেলেবল। হ্যাঁ, আমি সহজেই ওটা জোগাড় করতে পারি, ওটা নিয়ে কাজ করতে পারি, তারপর ওটাকে পুড়িয়ে নিয়ে ওটাকে একটা স্থায়িত্ব দিতে পারি। তো সেই জন্য মাটিটাই আমার প্রিয় একটা মিডিয়াম। আর যেটা হয়েছে যে মাটির যে ফ্লেক্সিবিলিটি, মানে তার আহ, যে পেলবতা, সেটা আমাকে খুব টানে। মাটিটাই আমার হাতে খুব ভালো আসে, মাটিতেই আমি খুব স্বচ্ছন্দ বোধ করি। হ্যাঁ, ফলত 23-এর পর থেকে বিশেষ করে যখন আমি কাজ শুরু করি এই স্টুডিওটা করার পর, তো আমার মাটিটাই আমার মনে হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় একটা মিডিয়া। মাটিকে স্পর্শ, মাটির ছোঁয়া, মাটির সাথে সংযোগ, মাটির সাথে একটা আত্মিক শারীরিক সম্পর্ক তৈরি হয় একজন ভাস্কর্যী। লোকের ভেতরে মাটি ঢুকে যায়, আঙুলের ডগা থেকে স্নায়ু বেরিয়ে মাটি সারা দেয় আমাদের চেতনায় মনোজীবন। এ এক অবাক করা নিউরোলজি। আপনারও কি কখনো এরকম মনে হয়েছে? হ্যাঁ, মাটিটা ছুলেই আমার সেই অনুভূতিটা আসে। মনে হয় যেন এটা আমার একটা প্রিয় একটা মিডিয়াম, যেখানে আমি ওটাকে টিপে, টেনে, বেলে, নানান ভাবে আমি ওটাকে, তার উপর নানান রকমের টেক্সচার তৈরি করে আমি এটা দিয়ে কাজ করতে পারি। এটা সেই জন্য আমার এটা একটা প্রিয় মিডিয়াম। এই মাটি, আপনি বলছেন টেনে বেড়ে শব্দগুলো, এই মাটি টানে, মাটির মাধ্যাকর্ষণ একবার উপায় নেই। মাটির সাথে আমরা সকলেই ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকি, সে আজ আমরা যতই যান্ত্রিক হয়ে উঠি না কেন। মাটি কি শুধুই মেটেরিয়াল, নাকি তার থেকে আরেকটু কিছু বেশি? আপনার কাছে কিভাবে এই মাটি প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে? আসলে সেই বহু বছর, 30-35 আগে থেকে আমি মাটি নিয়ে কাজ করছি, ফলত মাটিটার প্রতি আমার একটা নিবিড় ভালোবাসা তৈরি হয়েছে। আর আমার কাছে আমার শারীরিক কারণেও আমার অন্য কোনো মিডিয়ামে যাওয়ার সুযোগ হয়নি, বা বলতে গেলে আমার মনে হয়েছে যে মাটিটাই আমাকে সবচেয়ে বেশি সঙ্গ দেয়। হ্যাঁ, মাটিটাই আমাকে সবচেয়ে বেশি ডাকে। মাটি আমি যেটা করতে চাইছি সেটা চট করে আমি মাটিতে ধরে ফেলতে পারি। সেই জন্য মাটিটা আমার কাছে খুব একটা প্রিয় মিডিয়াম। আর তার উপর এই ইদানিং আমি গত 3 বছর ধরে মাটির উপর যে রং দিচ্ছি, তাতে আমার একটা আরো আমি নিজেকে প্রকাশ করতে পারছি, এইটা একটা ব্যাপার। তো সেই জন্য মাটিটা, তুমি যেটা বলছো যে হ্যাঁ আমার এর সঙ্গে জুড়ে থাকা, আমার অস্তিত্বের সঙ্গে জুড়ে থাকা একটা মিডিয়াম তো বটে। নির্মাণ, বিনির্মাণ, মেটেরিয়ালের সাথে শিল্পীর সবসময় একটা তাল করে। টেরাকোটা আর্ট যারা চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন যে এতে প্রচুর টেকনিক্যাল লিমিটেশন আছে। একজন শিল্পী হয়ে, এবং এটা বলতেই হয় একজন মহিলা হয়ে, কিভাবে আপনি জীবনের খামতি থেকে শিল্পীর খামতি, সেটা ফান্ডিং না পাওয়া, সরঞ্জামের অভাব, বা সামাজিক খামতিগুলো সব মিলিয়ে এই খামতিগুলোকে টেরাকোটার মাধ্যমে, যেখানে আবার প্রচুর লিমিটেশন রয়েছে, কিভাবে এই খামতিগুলোকে আপনি অনুবাদ করেন প্রতিভা? এটা আমার, যেটা একটা মহিলা হিসেবে আমার অনেক দায়িত্ব থাকে বাড়ির প্রতি, আমার পরিবারের প্রতি, সমাজের প্রতি। তো সেই দায়িত্বগুলো পালন করে
কম সময় আমি পাই আমার কাজের জন্য। ফলত আমার একটা কিভাবে কাজটা করে ফেলবো, কিভাবে কাজটা আমি শুরু করব এবং শেষ করব, কত তাড়াতাড়ি আমি কাজটা করতে পারবো, এইটা একটা আমার অবচেতনে বোধহয় কাজ করতে থাকে। আর মাটির তো মানে অনেকই লিমিটেশনস আছে। যেমন আমি এমন কোনো কাজ করতে পারি, কমই করতে পারি, যেখানে সে একটা একটা মূর্তি হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, সেটা করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়, যেহেতু মাটিতে কাজ করছি আর আমি ভেতরে স্ট্রাকচার করি না। ফলত মাটিটাকে আমি টিপে 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 দেয়ালের মতো তুলতে তুলতে কাজ করি, ফলত আমার একটু সময় লাগে কাজ করতে। তো সেক্ষেত্রে আমার হয় কি যে মাটিটাকে নিয়ে এই যে টানা হ্যাচড়া বা টানা পোড়েন, আমার মাটিকে নিয়েই সমস্ত, এটাই আমার জগৎ। হ্যাঁ, তো এই যেহেতু আমার সময়ের খুব ঘাটতি এবং আমার আরো অনেক দায়িত্ব আছে এবং আমার বয়স হয়ে যাচ্ছে, এটাও একটা ব্যাপার, অনেক প্রতিকূলতার মধ্যে আমাকে আমাকে কাজ করতে হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা আমার মনে হচ্ছে যে আমার চারিপাশে যে ঘটনাগুলো ঘটছে, সেটাতে আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যাই, মানে ভীষণভাবে রিয়াক্ট করি। আমার যখন চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু আমি দেখেছি যে সেই চিৎকারটা না করে আমি যদি মাটিতে তার প্রতিফলনটা দিতে পারি, তাতে আমি অনেক নিজেকে শান্ত করতে পারি, হ্যাঁ, নিজেকে বোঝাতে পারি, এবং আমার মনে হয় এটা একটা জায়গা যেখান থেকে আমি প্রতিবাদটা করছি। আচ্ছা, আপনি এটাও জানিয়েছেন যে আপনার একটা ইউনিক স্টাইল হচ্ছে কাঁচা মাটির উপরে আগে রং করে তাকে তারপর পোড়া। এই বিষয় যদি একটু বিশদে বলেন। আসলে আমি যখন সেরামিক্স এর কাজ করতাম, সেরামিক্স এবং টেরাকোটা আমি দুটোই সমান ভাবে কাজ করেছি। সেরামিক্স এর কাজটা কম হয়েছে, কিন্তু আমি যখন সেরামিক্স এর রং দিচ্ছি, ফার্স্ট ফায়ারিং এর পরে আমি যখন সেকেন্ড ফায়ারিং এর আগে সেরামিক্স এর রং দিচ্ছি, তখন আমাকে যে ছেলেটি সাহায্য করতো, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই রংটা কি আমি টেরাকোটায় দিতে পারি, কারণ টেরাকোটায় আমি যদি রংটা দিতে পারি তাহলে আমার প্রতিবাদের ভাষাটা আরো মানে জোরালো হয়। তো সে আমাকে বললো যে হ্যাঁ, আপনি ট্রাই করে দেখতে পারেন, করুন, দেখি কি হয়। তখন আমি সেরামিক্স এর রংগুলো আমি টেরাকোটার ওপর দিতে শুরু করি, কারণ সেরামিক্স এর একটা সমস্যা আমার মনে হয়েছিল যে সেরামিক্স কে যদি আমি ম্যাট না করি, মানে যদি আমি চকচকে করি, তাহলে সেরামিক্স একটা চকচকে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু আমার টেরাকোটার মধ্যে মানে একটা আমার ভেতরে যে ইয়েগুলো আছে, আমার যে কথাগুলো বলার আছে, সেটা বলতে গিয়ে আমি টেরাকোটার উপর রং করতে শুরু করি, এবং আমি দেখি যে এটার মধ্যে সেই উজ্জ্বলতা নেই, অথচ একটা অ্যাপিল আছে, যে কারণে আমি এই মিডিয়ামটাকে করছি। এবং আরেকটা জিনিস, এইটা করতে গিয়ে আমাকে আমার থিম গুলোকেও সেইভাবেই সাজাতে হচ্ছে যেভাবে আমি ওটাকে রং করতে পারি। আমার রঙের কথা মাথায় রাখতে হচ্ছে, এবং সেটা আমি দেখছি যে আমার ভাবনাটাকে প্রকাশ করছে অনেক বেশি। আচ্ছা, বিলকিস বানু থেকে প্যালেস্টাইন থেকে মলয় রায়চৌধুরী, প্রবল প্রতিবাদ, এত ক্লান্তি এত গ্লানির মাঝেও মাটি আগুনের এই মেলবন্ধন, এই প্রতিবাদের আগুন আর টেরাকোটা পোড়ানো না, এই কি টেরাকোটার কবিতা? হুম, প্রতিবাদ, বিলকিস বানু, মানে এই পৃথিবীর চারিদিকে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেটার বিরুদ্ধে কথা না বললে বোধহয় একটা শিল্পীর সত্তাই হচ্ছে প্রতিবাদ, আমার মনে হয়। মানে যেটা, যে জিনিসগুলো হচ্ছে সেটা আমি চাই না হোক, সে বিলকিস বানুই হোক কিংবা প্যালেস্তিনের নারী হত্যা, শিশু হত্যাই হোক, তো এটার প্রতিবাদে এই সমস্ত ঘটনা আমাকে ভেতর থেকে এমন ভাবে নাড়া দিয়েছে যে আমি এগুলোকে প্রকাশ না করে পারি না। প্রতিবাদ আমার কাজের একটা
বলতে পারেন আমার ইমেজ বা আমার কাজের একটা বড় সূত্র হচ্ছে এই প্রতিবাদ। প্রতিবাদের ঘটনাগুলো সেটা আমার নারী নারীবাদী মনোভাব হোক বা পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে আমার বক্তব্য হোক, সেই সব কিছুই আমি আমার এই প্রতিবাদের মধ্যে দিয়েই করছি। সেটাকে তুমি প্রতিবাদী কবিতা বলতেও পারো। আর্টিস্ট হয়ে আপনাকে তো আগুনের সাথে থাকতেই হচ্ছে। আমরা সেই ছোট্টবেলায় শুনেছিলাম প্রমিথিউসের কথা, যিনি আগুন এনে দিয়েছিলেন। নবারুণের মুখে শুনেছি আমরা মলোটভ ককটেল। এই আগুনকে একজন শিল্পীর চোখে, মায়ের চোখে হিংসার প্রতিবাদ রূপে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, একটা বড় বিষয় হচ্ছে কাজগুলোকে পোড়ানো, সেটা অবশ্যই আগুন দিয়ে। এবং একটা সময় ছিল যখন আমি কাঠকয়লায় কাঠে পুড়িয়েছি, তখন যে কাজগুলো যখন পুড়তো, কাজগুলো আস্তে আস্তে যখন লাল হয়ে উঠতো, তখন আমার মনে হতো যে কোথাও যেন আমার ভেতরের যে সে প্রতিবাদ সেই লাল হয়ে যাওয়ার সঙ্গে জড়িয়ে যাচ্ছে, ওতপ্রোত হয়ে জড়িয়ে যাচ্ছে। তো সেখানে উম, আমার এই ফুরিয়ে নেওয়ার ব্যাপারটা খানিকটা সেই জায়গা থেকেও হয়েছে যে আমি কাঁচা কাজ তো রাখতে পারি না, কাঁচা কাজটাকে মানে ভাস্কর্য নিয়মে এটাকে ইয়ে করা হয় না, মানে এটাকে স্বীকৃতি দেওয়া হয় না, তাছাড়া এটা ভঙ্গুর। তো এই যে পুড়িয়ে গিয়ে যে শক্ত হয়ে যাচ্ছে, তার মধ্যে যে জোরটা তৈরি হচ্ছে রঙে ও রেখায়, সেইটা আমার বোধহয় প্রতিবাদের একটা আহ সূত্র। নিশ্চয়ই। এক্ষেত্রে একটা আহ, কবিতার কথা মনে পড়ে। আমি কবি যত কামারে আর কাঁসারি আর ছুদরে, মুটে মজুরে, আমি কবি যত ইতরে। প্রেমেন্দ্র মিত্রের। আলান কুর্দি দেহ ভেসে এসেছে এই হিংসা, এই লালসা, সভ্য সমাজের সিটিজেন হওয়া। এই অধঃপতনকে যারাই প্রশ্ন করে তারাই আছি, যারা যন্ত্র হতে চায় না তারাই তো। আমরা যারা শিল্পকে প্রতিবাদ হিসেবে দেখি তারাও তো। এই দুঃসাহসের আগুনে পোড়ানো মাটি কি ইতরের ম্যানিফেস্টো নাকি ইতরের প্রদর্শন? ভিতরের ম্যানিফেস্টো। কারণ আমার ভেতরে একটা প্রতিবাদ যে আমি দেখেছি, আমি যে নিজের আহ, ইয়ে জীবনে, আহ, ব্যক্তিগত জীবনেও এবং আমার কার্যক্ষেত্রে আমি 20 বছর সেন্ট্রাল স্কুলে পড়িয়েছি। তো সব জায়গায় দেখেছি যে যখনই কোনো যে ঘটনাগুলো ঘটা উচিত না সেগুলো যখন ঘটেছে, আমার মধ্যে একটা প্রচন্ড প্রতিবাদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু আমি সবসময় হয়তো মুখে সেটা প্রকাশ করতে পারিনি, কারণ আমার পারিপার্শ্বিক ইয়ের জন্য, বা আমার বোধহয় ওটা স্বভাব নয় চিৎকার করা, প্রতিবাদ করা, তর্ক করা লোকের সঙ্গে, হ্যাঁ, তাকে বোঝানো। ফলত আমি আমি দেখেছি যে এই পুরো ব্যাপারটা, পুরো মানসিক এটা আমার কনসেন্ট্রেট হয়েছে আমার কাজের মধ্যে। হুম, সেই জায়গা থেকে আমার কাজের মধ্যে বারবার এই প্রতিবাদের কথা, প্রতিবাদের মানে যেখানে আহ মানে অপ্রিয় সমস্ত ঘটনা ঘটছে, সেখানে সেইগুলোকে আমার কাজের মধ্যে আমি অবচেতনেই বোধহয় ওটা আমার কাজে চলে আসে। হ্যাঁ, একটা এই পৃথিবীটা তো খুব ভালো জায়গায় নেই, ফলত একটা অবসাদ আমি বোধ করি। তো সেই জায়গা থেকেও আমার কাজের মধ্যে এই জিনিসগুলো আসে।